আমি কতটা ভালো করে গল্প বলতে পারবো আমি তাও জানি না, তবু আমি কয়েকটা এক্সপেরিয়েন্স একটু শেয়ার করব, কারণ সবাইকে তার নিজের নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করতে দেখে আমারও খুব ইচ্ছা হয়েছে যে আমি যা জানি সেগুলো একটু আপনাদের সাথে ভাগ করে নিই। আচ্ছা, আমাকে একটু জানাবেন কেউ আমাকে শোনা যাচ্ছে কিনা বা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমাকে একটু জানাবেন আমি অডিবল এবং ভিজিবল কিনা, কেউ একটু জানাবেন। আমাকে কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? ভলিউম কি আর কোনো জোরে করার দরকার আছে? আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না। আচ্ছা, দুজন এসেছেন এবং 3টে বেজে গেছে অলরেডি, তো যে কারণে আমি শুরু করছি লাইভটা। আপনারা যারা পরে জয়েন করবেন তারা শুনবেন, আর যারা এখন জয়েন করবেন না তারা রেকর্ডেড শুনে নেবেন, যেরকম আমিও শুনি। তো আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না যেহেতু, তো সেই কারণে আমি না মানে আমার মতনভাবে বলছি, আমি আসলে লাইভে খুব একটা হ্যাবিচুয়েটেড নই। তো আমি আমার প্রথম গল্পটা একটু শুরু করছি, কারণ এরপরে তাহলে ওই টাইম স্লটটা আবার প্রবলেম হবে। আমার প্রথম গল্পটা হচ্ছে যে আমরা না এই যে ফিল্ডে কাজ করি পশুদের নিয়ে, পাখিদের নিয়ে, তো এই করতে করতে না মানে সারাদিনে তো ঠিক মতন ভাবে খাওয়া দাওয়া করার সময় পাই না, ঠিক মতন ভাবে কখন কোন কাজটা করব যেরকম ভাবে মানে রেডি করি সেই ব্যাপারটা থাকে না। কারণ কতটুকু সময় লাগবে একটা অ্যানিম্যালের পেছনে সেটা প্রেডিকশন করা যায় না, আমরা প্রেডিকশন করে বেরোই কিন্তু সেই প্রেডিকশন পুরো গুলিয়ে যায়। তো যাই হোক, এই রকম কারণে না আমাদের মাঝে মাঝে রাস্তাঘাটে চা খেতে হয়, মানে অনেকটা চায়ের ওপর ডিপেন্ড করে থাকতে হয়, চা আর বিস্কুটের ওপরে, একটু কেকের ওপরে, এগুলোর ওপর ডিপেন্ড করতে হয়। তো এই করতে করতে না অনেক জায়গায় অনেক চায়ের দোকানের সাথে আমাদের খুব ভালো পরিচয় আছে। এই চায়ের দোকানের একটা গল্প আমি বলবো। এটা হচ্ছে মানে এই গল্পটার শুরুটা হচ্ছে ঠিক কোভিডের পর সময়, মানে 2021। এই সময় কি হয়েছে, একটা হসপিটালের সামনে, আমি হসপিটালের নামও বলছি না, কিচ্ছু বলছি না, একটা হসপিটালের সামনে একটা চায়ের দোকান। এইবার সেই চায়ের দোকানের যে ওনার, ধরে নিচ্ছি তার নাম রিনাদি। এবার এই রিনাদি এবং তার মেয়ে থাকে, রিনাদির হাজব্যান্ড রিনাদির সাথে থাকে না। তো এই রিনাদির অবস্থা না ভালো না খারাপ, মানে মধ্যবিত্ত, চলে যায়। তো কিন্তু ঘরে বসে বসে খেলে তো আর চলে না, সেই কারণে রিনাদি কি করেছে, একটা চায়ের দোকান দিয়েছে কোভিডের পরে। হাজব্যান্ড নেই, কিছু তো একটা করতে হবে, মেয়েটি কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে, কিছু টিউশনি করে, তো এই টিউশনের উপর বেস করে তার একটা সংসার চলতে পারে না, সেই কারণে রিনাদি একটা চায়ের দোকান খুলেছে। তো এই চায়ের দোকানটা ঠিক হসপিটালের সামনে হওয়ায় মোটামুটি ভালোই, মানে খোলার পর থেকেই মোটামুটি ভালোই তার ব্যবসা হয়, রোজগার হয়। তো রিনাদি কি করে, আস্তে আস্তে
চায়ের দোকানে আগে প্রথমে শুধুমাত্র চা বিক্রি করতো, চা আর বিস্কুট। তারপরে আস্তে আস্তে একটু পরোটা, তারপরে একটু ঘুগনি, পাউরুটি, এরকম করে করে দোকানটাকে একটু বড় করে। তো এই মতো সময়ে ওই হসপিটালের একজন পেশেন্ট কৃষ্ণনগর থেকে এসে ভর্তি হয়। এবার পেশেন্টের কি হতো, মানে পেশেন্টই মহিলা ছিল। এবার পেশেন্টের কি হতো যে তার না কখনো জ্বর সারতো না। অনেক ওষুধপথ্য হয়েছে, হওয়ার পরে জ্বর না সারার পরে কৃষ্ণনগর থেকেই তাকে রেফার করেছে যে এইখানকার হসপিটালে যে ভর্তি হওয়ার জন্য। একটা হসপিটালের নাম, 2-3টে হসপিটালের নাম মনে হয় মেনশন করেছে, তো একটা হসপিটালে সে ভর্তি হয়েছে ওই চায়ের দোকানের সামনে। তো হসপিটালে ভর্তি হওয়ার পরে এবার কৃষ্ণনগর থেকে সেই জায়গাটা যথেষ্ট দূর। তো সব হসপিটালে ভর্তি হলে কি হয় যে সাধারণত একজনকে তার সাথে থাকতেই হয়, না হলে ঠিক মতন ভাবে মনে হয় তার রিপোর্ট বা ইনফরমেশনগুলো দেওয়া বা যেটা ওষুধ দরকার, ইঞ্জেকশন দরকার, সাথে সাথে মনে হয় না। তো একজনকে মোট কথা থাকতে বলে। তো ওই মানে যে ভদ্রমহিলা ভর্তি হয়েছেন তার হাজব্যান্ড তার সাথে থাকতেন। এই হাজব্যান্ডের নাম আমি গল্পের খাতিরে ধরে নিলাম অলোকদা। তো এই অলোকদা কি করতেন, তার ওয়াইফের সাথে সকাল সকাল, মানে ওয়াইফকে তো অ্যাডমিট করিয়েছে, তারপরে সে প্রতিদিন ভোরবেলার দিকে চলে আসতেন আর সারাদিন থেকে অনেক রাত্রি পর্যন্ত থেকে প্রায় লাস্ট ট্রেনেই ব্যাক করতেন কৃষ্ণনগরে। তো মানে যত দূর থাকা যায়, আবার কোনো কোনো দিন থেকেও যেতেন। তো এইরকম করতে করতে কি হয়েছে, ওই যে চায়ের দোকানে উনি চা খান, তারপরে উনি হয়তো একটু টিফিন করেন, আবার উনি বাড়ি থেকে যখন আসেন তখন যে দুপুরের লাঞ্চটা নিয়ে আসেন সেইটা ওই দোকানটায় বসে খান। এই করতে করতে মোটামুটি ওই দোকানের সাথে একটা সখ্যতা তৈরি হয়ে গেছে ওই রিনাদির সাথে, ওই ভদ্রলোকের একদম ভাই বোনের মতো সম্পর্ক। এও অলোকদা বলে, ও রিনাদি বলে। তো এই যে ওনার ওয়াইফ যে ভর্তি হয়ে আছে হসপিটালে, এবার তার না কিছু অবস্থার আর উন্নতি হয় না। বিভিন্নভাবে তাকে ট্রাই করা হয়, টেস্ট করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, তো তার আর অবস্থা সেভাবে উন্নতি হচ্ছে না। তো অ্যাট লাস্ট রিনাদি বলছে একদিন যে তুমি এখানে ফেলে রেখেছো কেন অলোকদা বৌদিকে, তুমি তো একটু চেন্নাই টেন্নাই নিয়ে যেতে পারো। তখন অলোকদা বলছে যে দেখো রিনাদি, আমার অতটাও আর্থিক সামর্থ্য নেই যে চেন্নাই নিয়ে যাব। এখানে ডাক্তাররা বলছেন যে একটা ইঞ্জেকশন দেবেন, 3টে ইঞ্জেকশন দিতে হবে, 3টে ইঞ্জেকশন দিতে হবে, প্রত্যেকটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 3500 টাকা করে। এবার সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরে যদি কাজ হয় তাহলে ফার্দার ট্রিটমেন্টের কথা চিন্তা করা হবে, না হলে তারা আশা ছেড়ে দিতে বলেছে, আর কিছু করার নেই। এবার অলোকদার বাড়িটা ছিল একটা জয়েন্ট ফ্যামিলি, অলোকদা, অলোকদার দাদা, অলোকদার ভাই, আর অলোকদার ছেলে, তারপরে অলোকদার বৌদি, এইরকম আর কি, অলোকদার মা, এরা সবাই ছিলেন কৃষ্ণনগর বাড়িতে। তো কি হতো, অলোকদা যে এই সারাদিনের নামে চলে আসতেন, অলোকদার ছেলে ওখানে ওই কাকিমা টাকিমা বা জেঠিমা এদের কাছেই থাকতো। তো অলোকদার ছেলে মাঝে মাঝে আবার দেখতেও আসতো মাকে। এই যে রিনাদির দোকানে এত অলোকদারা যাতায়াত করতেন বা খাওয়া দাওয়া করতেন, এত মানে একটা পারিবারিক সম্পর্কের মতোই তৈরি হয়েছিল। কিন্তু ঘটনাক্রমে কোনোদিনই রিনাদি কিন্তু অলোকদার বউকে হসপিটালের ভেতরে ঢুকে দেখতে যায়নি, মানে তার মনেও হয়নি, তার সময়ও হয়নি। তারা ওই শুনতো প্রত্যেক দিন কেমন আছে, কি ব্যাপার, এগুলো কিন্তু শুনতো। তো এইরকম অবস্থায় এবার হলো কি, যে অলোকদাকে যখন বলল যে এই 3টে ইঞ্জেকশন দিতে হবে, এবার যেহেতু এটা সুদীর্ঘ প্রায় 8-9 মাস ধরে ভদ্রমহিলা ভুগছিলেন, অলোকদার আর্থিক অবস্থা তখন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। তো অলোকদা তখন চিন্তা করছে যে ওই 3500 টাকা করে 3টে ইঞ্জেকশন দিতে পারবে কিনা, দেবে কিনা। তো রিনাদি একদিন চুপ করে বসে রয়েছে এরকম, তো রিনাদি মানে খেতে গেছে, খেতে গিয়ে বসে রয়েছে, তখন
রিনাদি বলছে যে অলোকদা আজকে আপনি এরকম চুপচাপ রয়েছেন কেন? তখন বলছে অলোকদা যে আমি না বুঝতে পারছি না যে এই ইঞ্জেকশনটা দেবো কি না, মানে দেওয়াটাও আমার পক্ষে মানে উচিত, কিন্তু এই মুহূর্তে না আমার কাছে এত টাকাও নেই, মানে আমার সমস্ত কিছু আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে। আর আমি যেহেতু এখানে থাকি, আমি তো নিজের কোনো কাজ করতে পারছি না এখন, সেই কারণে আমার কোনো রোজগার নেই যে আমি সেখান থেকে এই টাকাটা দেব। তো রিনাদির না মানে একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। তো রিনাদির একটা মানে বলছে যে আমিও খুব সাধারণ মানুষ, তো এটা সাথে সাথে বলেনি, মানে এটা পরের দিন বা তার পরের দিন অলোকদাকে বলছে, মানে ওই ইঞ্জেকশনটা 7 দিনের মধ্যে দেওয়ার কথা। তা বলছে যে আমি খুব সাধারণ মানুষ, তো তবুও আমি বলবো অলোকদা, আপনি আমার দাদার মতনই তো এখন, তো আমার একটা আংটি আমি আপনাকে দেবো, মানে যেটা বা আমি বন্ধক দিয়ে আপনাকে ওই টাকাটা দেবো, আপনি পরবর্তীতে আমাকে আস্তে আস্তে ওটা শোধ করে দেবেন। আমি দিয়ে দিতে পারবো না, কিন্তু আপনি কিন্তু আমাকে শোধ করে দেবেন। এত চেষ্টা করছেন তো বৌদির এই শেষ ট্রিটমেন্টটুকু হবে না যেটা দিয়ে আর কি আশার আলো। তখন অলোকদা বলছে না না, এইটা আমি কি করে নেব, এটা তো নেওয়া যায় না, আপনি আমাকে কতটুকুই বা চেনেন যে এরকম ভাবে আপনি আমাকে দেবেন। তো যাই হোক, রিনাদি তারপর বলছে আপনি ভেবে দেখবেন, যদি আপনি নেন তাহলে আপনাকে আমাকে জানাবেন, আমি তাহলে দেবো, কারণ আমার ভাইয়ের বিয়ে আছে, আমি আর ভাইয়ের জন্য বউয়ের জন্য একটা কিছু বানাবো, তো আমি ওই দোকানে যাব, সেই সময় তো আমি এটা বন্ধক দিয়ে আপনাকে তাহলে টাকা দেবো। তখন অলোকদা সেদিনকে কিছু বলেনি, তার পরের দিন মানে আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত রাজি হয়েছে ওই টাকাটা নিতে। তো যথারীতি ওই টাকাটা দিয়ে অলোকদাকে, মানে এতটাই গুড ফেথ, কোনোদিনও কিন্তু রিনাদি অলোকদার কৃষ্ণনগরের বাড়িতেও যায়নি, তো তবুও যেটা হয় মানুষের সাথে মানুষের একটা বিশ্বাস, তো সেইখানে গিয়ে অলোকদাকে ওই টাকাটা 11,000 টাকা অলোকদাকে রিনাদি তুলে দেয় হাতে। তো বলে যে আমার তো ভাইয়ের বিয়ে, আমি তো চলে যাব, তো আমি এই 3 দিন তো দোকান আমার খোলা থাকবে না, তো দেখুন আপনি দিয়ে যদি কিরকম থাকে না থাকে, আমি আসলে পরে কিন্তু আমাকে জানাবেন। তো বেশ ভালো কথা। রিনাদি চলে গেছে, দোকান বন্ধ। অলোকদা ওই টাকাটা পেয়ে সেই মানে যেদিন টাকাটা পেয়েছে সেদিনই ডাক্তারকে জানিয়েছে, এবং তার পরের দিনই ইঞ্জেকশন শুরু হয়েছে। তার ফার্স্ট ইঞ্জেকশনটা দিয়েছে, দেওয়ার পরে ঠিক আছে, শরীরের মধ্যে একটু অস্বস্তি বলেছিল যে এরকম হতে পারে, কিন্তু সেকেন্ড ইঞ্জেকশনটা দেওয়ার পরে কি হয়েছে, এই বউটি যেদিন সেকেন্ড ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেই দিন ভোর 4টের সময় বউটি মারা গেছে, এক্সপায়ার করেছে। তখন রিনাদি কিন্তু মানে লোকালিটিতে ছিল না, হসপিটালের লোকালিটিতে ছিল না, রিনাদি ছিল বর্ধমানে তার ভাইয়ের বিয়েতে। তো এরপরে মারা গেছে, মারা যাওয়ার পরে ডেড বডি নিয়ে চলে গেছে হসপিটাল থেকে, ঘটনাগুলো ঘটে গেছে। তারপরে রিনাদি ফিরেছে, ফিরে দেখছে যে মানে অলোকদা নেই, আসছে না, ফোনে ট্রাই করেছে, ফোন নাম্বারটা ছিল, ফোনে ট্রাই করেছে, দেখছে যে ফোনটাও সুইচ অফ। তখন না রিনাদির মনে একটা খটকা লেগেছে, কি রে বাবা, তাহলে কি আমার টাকাটা মেরে দিল, এই রকম হলো, মানে একটা স্বাভাবিকভাবে যেরকম মনে হয় মানুষের, সরি। তো তারপরে আরো 2 দিন গেছে, অলোকদার কোনো পাত্তা নেই, এদিকে ফোনটাও সুইচ অফ। এবার উনি তো কোনোদিনও হসপিটালের কত বেড নাম্বার কত কি কিচ্ছু কোনোদিন অলোকদাকে শোনেনি, তো ভাবছে যে মানে নিজেই বলছে যে এত বিশ্বাসঘাতক থাকে যে এইভাবে বলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে আর আসছে না, আর এত বড় জায়গায় আমি দোকান ফেলে কোথায় বা খুঁজতে যাব, তার তো আর কেউ নেই যে দোকানটাকে দেখবে আর সে খুঁজতে যাবে। তো যাই হোক, মন খুব আপসেট রিনাদি। তো এরকম করে 5 দিনের দিন, যেদিন 5 দিন আর কি ওই মহিলাটি মারা যাওয়ার পরে 5 দিন আর কি, তখন
অলোকদাই এসেছে, মানে উস্কো খুস্কো একদম। রিনাদি বাঁচাতে পারলাম না। রিনাদি তো যে এত কিছু ভাবলাম এই লোকটার নামে, দেখো কত বিপদে পড়েছিল। দেখে তো আপনার ফোন বন্ধ ছিল কেন? বলছে আমার আর কোনো রকম কোনো মানে সম্বিতই নেই যে আমার ফোনটা বন্ধ কি খোলা বা কিছু, ওইভাবেই ওটা মানে রয়ে গেছে। এই কাজকর্ম সমস্ত কিছু করা, ছেলের যে মায়ের কাজ করছে সেগুলো জোগাড় যন্ত্র করতে করতে আর ওই বিষয়টা আমার খেয়াল নেই। যাই হোক, ঘটনাচক্রে এরকম হয়েছে। তো এরকম অমুক দিন ওর শ্রাদ্ধ, আপনি রিনাদি যাবেন। তখন রিনাদি মানে কেঁদেই ফেলে বলছে না না, আমি না এইটাই যেতে পারবো না, শ্রাদ্ধতে যেতে পারবো না। ঠিক আছে, সব ভালোভাবে মিটুক এটাই চাই, এবং আমি শ্রাদ্ধতে যেতে পারবো না। তো যাই হোক, এই করে অলোকদা চলে গেছে। এবার এই শ্রাদ্ধটা ছিল ওই ফেব্রুয়ারির মানে 17-18 তারিখ এরকম একটা সময় একটা শ্রাদ্ধটা ছিল। তো এই শ্রাদ্ধটা জানতো যে হবে, তো যথারীতি শ্রাদ্ধ হয়েছে। রিনাদি ফোন করেছে যে সব ঠিক মতো মিটেছে কিনা। হলো, হওয়ার পরে এই যে শ্রাদ্ধ যেদিন ছিল তার পরের দিন রিনাদি সকালবেলা, রিনাদি কি করতো, ভোর 4:30-র সময় তাকে দোকানে আসতে হতো, কারণ না হলে দোকানের সমস্ত কিছু না একা হাতে রেডি করতে পারতো না। তো ওই যে সকালবেলা একটা তাড়াহুড়ো, ওই সময় রিনাদিদের যে বাথরুমের সামনে কলপার, সেখানে স্লিপ করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কি হচ্ছে, রিনাদির কোমরে লেগে এবার রিনাদি তখন না মানে হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছে। তো ডাক্তার একটা দেখিয়েছে, ডাক্তার বলেছে ফিজিওথেরাপি করতে হবে, রেস্ট নিতে হবে, আর ওষুধ দিয়েছে। রেস্ট তো আর হয় না। তো রিনাদি মনে মনে ভাবছে যে এখন দোকানটা আমি কি করে চালাবো, দোকান না চালালেও তো হবে না, তাহলে খাওয়া জুটবে না। তো মেয়েকে বলেছে যে তুই কি একবেলা দোকানে গিয়ে একটু বসতে পারবি? মেয়ে বলছে অসম্ভব ব্যাপার, আমি টিউশনি করে আমার পড়াশোনা করে আমি কিছুতেই দোকানে গিয়ে বসতে পারবো না, মা আমাকে এই রিকোয়েস্টটা করো না। তখন আর কি করবে, বলছে তাহলে ঠিক আছে, একবেলা দোকান হবে একবেলা দোকান হবে না, এরকম আর কি কিছু একটা ডিসিশন নিতে হবে। তো ওই রকম কাজ করছে, চলছে এরকম। এইভাবে যেদিন আর কি এই যে পড়ে গেছে, তার 2 দিন পরে, মানে তার পরের দিনই ডাক্তার দেখিয়েছে। তার পরের দিন একজন মহিলা এসছে, মহিলা মানে এই বছর 25-25 বয়স, এসে বলছে যে আমার খুব একটা কাজের দরকার, তো তোমার দোকানে একটা কাজ হবে, কিছু মানে আমাকে কিছু পয়সা করে দিতে হবে না, শুধু খেতে দিলেই হবে। তখন রিনাদি ভাবছি এ কি রে বাবা, ভাবছিলাম একটা লোকের দরকার, এরকম একটা লোক পেয়ে গেলাম, কি জানি বাবা আবার চোর ধার নয় তো। বিশ্বাসটা করেনি, বলছে তোমার বাড়ি কোথায়? তো উনি একটু দূরে, ওখান থেকে মিনিট 10 দূরে একটা জায়গার নাম করেছে যে এখানটায় আমার বাড়ি। তো বলছে যে তোমার বাড়িতে কে থাকে? বলছে আমার বাড়িতে কেউ নেই, আমি আর আমার মা থাকতাম, তো মাও এখন দাদার কাছে গিয়ে থাকে, আমি একাই থাকি। তো বলছে তোমার স্বামী বা কেউ? বলে না না, আমার কেউ নেই, আমি একাই থাকি। তো আমাকে একটু কাজ দিলে ভালো হয়, তাহলে আমার একটু খাওয়াটা জোটে। তখন রিনাদি বলছে যে জানো তো আমার এখানে ভোরবেলায় কিন্তু আসতে হয়, 4:30 আসতে হয়। তখন বলছি যে হ্যাঁ হ্যাঁ আমি আসতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, আমার তো বাড়িতে কোনো কাজ নেই, তুমি শুধু আমার খাওয়াটা দেবে তাহলেই আমি আসতে পারবো। তো রিনাদি রাজি হয়েছে। এবার রিনাদি তো আর ভোর 4:30 এখন আর আসতে পারছে না। তো রিনাদি একটু সংশয় নিয়েও তবু ওকে দোকানের একটা চাবি দিয়ে দিয়েছে, যে তুমি খুলে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে, যা কিছু কাটাকাটি থাকবে, তারপরে মটরটা সিদ্ধ করা ভেজানো থাকে রাত্রেবেলা, সেইটা সিদ্ধ করা, এগুলো করে টুরে রাখবে। রুটিটা মানে ময়দাটা মাখা, এইগুলো সমস্ত কিছু করে রাখবে। তা মেয়েটি বলছে আচ্ছা আমি করে রাখবো। এবার মেয়েটি পরের দিনই মানে যখন এসেছে রিনাদি দোকানে, দেখছে যে দোকানকে ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে, মানে রিনাদির থেকে মানে শতগুণে ভালোভাবে দোকানটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। রিনাদি মানে খুব খুশি হয়েছে যে আমি তো এগুলো ভাবিনি, মানে চেয়ার টেবিলগুলো সরিয়ে টরিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে র্যাকগুলোকে
যেখানে যেটা রাখার সমস্ত কিছু করে রিনাদিয়ারও মাথায় আসেনি যে এত সুন্দরভাবে এগুলোকে অ্যারেঞ্জ করা যায়। তো ঠিক আছে, করেছে। এইবার সব রেডি টেডি করে রেখেছে, ময়দা মেখে তার লেচি কেটে সমস্ত কিছু করে রেখেছে। সেগুলো কিন্তু রিনাদি বলেনি যে লেচি কেটে টেটে রাখবে, শুধু বলেছিল মেখে দেবে। তা লেচি কেটে টেটে সমস্ত কিছু করে রেখেছে। তো তারপরে রিনাদিকে বলছে যে আমি তাহলে বেলে দিচ্ছি, আমি মানে যতটা পারা যায় হেল্প করার। মেয়েটিকে দেখে রিনাদির খুব পছন্দ হয়েছে যে হ্যাঁ ঠিক আছে। এইবার মেয়েটি না মানে বলছে যে, রিনাদি বলছে যে তুমি অবিবাহিত, কিন্তু তুমি মাথায় ঘোমটা দিয়ে থাকো কেন এরকম? তুমি এটা কোনো উত্তর দেয় না। তো রিনাদি ভেবেছে কি জানি মুখটুক পোড়া হয়তো, সেই কারণে হয়তো দেখাবে না, বা কিছু একটা অসুবিধা আছে। রিনাদি আর জোরজার করেনি যে এই বিপদের সময় এরকম একটা লোক পাওয়া গেছে, এই যথেষ্ট। তো এরকম করে প্রতিদিন সে কাজ করে। কিন্তু সব থেকে রিনাদির প্রথম যেটা খটকা লেগেছে, সেই খটকাটা হচ্ছে এই মেয়েটি রিনাদিকে বলে যে আজকে 3 কেজি ময়দার তুমি পরোটা করবে, বা আজকে তুমি 2 কেজি আটার রুটি করবে। মানে এইটা না রিনাদিকে ডিকটেট করে। তো রিনাদি প্রথম দিন একটুখানি মানে অবাক হয়েছে যে আমার দোকানে কি হবে সেটা আমি বলবো না, আরেকজন বলবে বাইরের। তো ঠিক আছে, রিনাদি কিছু বলেনি যে এই লোকটা বাবা আবার চলে গেলে লোক পাওয়া মুশকিল হতে পারে। সেইটাই করেছে। করে রিনাদি না অবাক হয়েছে যে একদম শেষ পিস পর্যন্ত জিনিস বিক্রি হয়েছে, তারপর আর একটাও কাস্টমার নেই। মানে যতটা সে বলেছে ঠিক ততটাই বিক্রি হচ্ছে। মানে প্রতিদিনই এটা ঘটছে। সে যতটা, যেদিন 3.5 কেজি বলে সেদিন 3.5 কেজির জিনিস বিক্রি হয়, যেদিন 3 কেজি বলে সেদিন 3 কেজির জিনিস বিক্রি হয়। রিনাদি ভাবি কিভাবে এই মেয়েটা মানে একটা প্রেডিকশন করে যে এতটাই বিক্রি হবে। তো যাই হোক, রিনাদির দোকানটা আরো একটু বড় হয়েছে। তো এরকম করে প্রায় মাস 10 চলছে। মেয়েটির সাথে রিনাদির একটি সখ্যতা গড়ে উঠেছে। এবার তার মধ্যে কখনো তার মাথার ঘুমটা পড়ে গেছে, তার মুখও দেখেছেন। তো আবারও রিনাদি তাকে বলে যে এই তুই এরকম মাথা এখন মানে তুমি থেকে তুই হয়ে গেছে, এই তুই এরকম মাথাটা ঢেকে রাখিস কেন? গরম ঠান্ডা তোর কোনো কিছুই কি কিছু না, তুই এরকম মাথা ঢেকে রাখিস একটা? মেয়েটা কোনো কথা বলে না, মেয়েটা নিজের মতো নিজে কাজ করে যায় এবং ঝটপট করে সমস্ত কাজ কমপ্লিট করে দেয় রিনাদি। রিনাদির খুব উপকার হয়েছে। তো এরকম করতে করতে মাস গড়িয়ে গেছে। এবার একদিন দুপুরবেলায় মেয়েটি কি করে, সাধারণত বিকেল 4টে পর্যন্ত থাকে, তারপরে মেয়েটি চলে যায়। তো দুপুরবেলায় একদিন মেয়েটি বলছে যে আজকে না আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব, আমি আজকে বিকেলটা থাকতে পারবো। আচ্ছা যা, চলে যা, গুছিয়ে দিয়ে চলে যা। তো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে ও চলে গেছে। অদ্ভুতভাবে সেই দিনই অলোকদা গেছে। অলোকদা গিয়ে রিনাদি বলছে বা দোকান তো কত বড় করে ফেলেছো দিদি, খুবই ভালো হয়েছে। তা অলোকদাকে বলছে যে কি কি কারণে তুমি এসেছো? দাদা, মানে আপনি করেই বলছে, দাদা আপনি এতদিন পরে কি মনে করে? বলছে যে রিনাদি আমি তো আপনার টাকাটা এখনো শোধ করতে পারিনি, তো যাই হোক আমি 1000-2 টাকা এনেছি, এইটা আপনি রাখুন, আমি টাকাটা শোধ করে দেবো আপনার। আমি ভাববেন না, আমি সুদ সহই শোধ করে দেবো। আপনি বন্ধক দিয়ে জিনিস এনেছেন, আপনার জিনিসটা আপনি মানে যাতে ফেরত পান আমি সেই ব্যবস্থা করব। তো বলছি ঠিক আছে। এবার রিনার দিকে বলছে যে হ্যাঁ মানে চা টাক দিয়েছে, কথাবার্তা বলছে যে রিনাদি ও ওই ওই ছেলেটির নাম হচ্ছে সন্দীপ, মানে হচ্ছে অলোকদার ছেলের নাম সন্দীপ। সন্দীপের মায়ের তো বাৎসরিকী, আপনি তো শ্রাদ্ধতে যাননি, এইবার কিন্তু বাৎসরিকীতে যেতেই হবে, আপনি এটাই আর না বলবেন না। তো রিনাদি বলেছে আচ্ছা ঠিক আছে যাব। তো এরকম একটা ডেট বলেছে যে এই তারিখে বাৎসরিকী আপনি যাবেন। তো রিনাদিও সব কিছু বলেছে, এই মেয়েটিকে বলেছে যে আমার অমুক দিন যাওয়ার দরকার, আমার মানে আমি থাকবো না, তোর উপরেই পুরো দোকান থাকবে। এদিকে আবার মেয়েকেও বলেছে যে ওই দিনটা একটু দোকানে বসিস, কারণ আমি থাকবো না, আমি তো এইরকম কাজে যেতে পারিনি, শ্রাদ্ধের কাজে, বাৎসরিকটা না গেলে কেমন একটা লাগবে, ঠিক আছে আমি যাব। তো সেই দিনটা উপস্থিত হয়েছে। এবার রিনাদি যথারীতি সকাল সকালই
অলোকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে কৃষ্ণনগরে। গেছে ওইদিকে। আর এখানে দোকানে এই যে মেয়েটি যখন ওই ইসেকে চিনত, রিনাদির মেয়েকেও এই মেয়েটি চিনত। এবার এই মেয়েটি রিনাদির মেয়েকে বলছে যে দেখো আমি না বলতে পারিনি ওই দিদিকে যে আমার না কাজ আর করা হবে না। তখন সে বলছে, মেয়েটি বলছে যে কেন তুমি কাজ করবে না কেন? বলছে না আমার মা এসে যাবে আর আমাকে না চলে যেতে হবে, সেই কারণে আমি আর আসতে পারবো না। বলছে কি মাকে তুমি কিছু বলনি টলনি? ওইসব আমি জানি না, তুমি যা করবে করবে। বলছে যে না তুমি বলে দেবে আমি আর কাল থেকে আসতে পারবো না। তো মেয়েটা বলছে ও মা অদ্ভুত ব্যাপার তো, তুমি এগুলো মাকে না বলে আমাকে আজকে বলছো কেন? মা তো কালকেও ছিল, তুমি মাকে বলনি কেন? তো ওই মেয়েটি বলছে যে তুমি মাকে মানে তুমি দিদিকে বলে দিও। এই বলে সেদিনকে সমস্ত কাজ টাজ করেছে। এবার এই মেয়েটিও ভাবছে কি অদ্ভুত ব্যাপার, আমাকে হঠাৎ করে এইগুলো বলছে, কি বিপদ। তা যাকে মা একটা জায়গায় গেছে, আসার পরে তারপর দেখা যাবে কি বলে। আর মেয়েটা তো এত মাথায় ঘামায় না দোকানটা নিয়ে, যে মেয়েটা ওর কোথায় বাড়ি বা কি এগুলো জিজ্ঞাসা করবে বা কিচ্ছু করবে, কিচ্ছু করে না। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। এবার কি হয়েছে, অলোকদার বাড়িতে যখন রিনাদি গেছে এবং শ্রাদ্ধ মণ্ডপে উপস্থিত হয়েছে, তখন দেখছে যে সমস্ত আয়োজন হয়েছে। এবার যে ছবিটা বসানো হয়েছে ওখানে এনে, তাকে দেখে রিনাদি চমকে উঠেছে। যে মেয়েটি এতদিন ধরে রিনাদির এখানে কাজ করেছে, সেই মেয়েটির ছবির সাথে ওর ছবির কোথাও কোনো পার্থক্য নেই, হুবহু এক। রিনাদির মাথা ঘুরে গেছে, রিনাদি প্রায় সেন্সলেস মানে হয়ে গেছে ওইখানে ওই ছবিটুকুকে দেখে, যে এটা কি একই রকম দেখতে হুবহু, এটা কেউ হতে পারে? এটা অসম্ভব ব্যাপার, এটাই ও। তখন মানে অলোক তাকে বলছে রিনাদি যে এটা আমি কি দেখছি, এটা আমি কি দেখছি, আমি তোমাকে মানে আমি আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না যে এই মেয়েটি বিগত 10 মাস ধরে কি 11 মাস ধরে আমার দোকানে কাজ করছে, এবং আমার দোকানের এই যে আপনি গিয়ে দেখলেন এত উন্নতি, তার পেছনে হচ্ছে ও, আমার কোনো অবদান নেই, ও আমার দোকানকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। সন্দীপ মানে অলোকদা তো থ, আর সন্দীপ মানে যে ওর ছেলে, সে হা করে তাকিয়ে রয়েছে যে এটাও কি সম্ভব। তো যাই হোক, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, মিটে গেছে। তো রিনাদি ফিরে এসেছে। ফিরে এসে নেক্সট চমক এটাই যে ওই মেয়েটি বলেছে যে আমি আর কাল থেকে আসতে পারবো না। মানে কি, ওর যে শ্রাদ্ধ কর্ম হয়ে যাচ্ছে তারপরে তো আর প্রেজেন্ট থাকতে পারবে না, সেই কারণে ওকে চলে যেতে হবে, এই লোক ছেড়ে ওকে চলে যেতে হবে। তো শেষ দিন পর্যন্ত ও কিন্তু ওই দায়িত্বটা করে গেছে, যেহেতু এই যে ওর মানে ট্রিটমেন্টের জন্য এই দিদি রিনাদি টাকাটা দিয়েছিল, এটা রিনাদির মনে হয় যে টাকাটা দিয়েছিল, এবং অলোকদা সেটাকে সময় মতো শোধ করতে পারেনি। সেই কারণে ও নিজের মানে ওই জগতে গিয়ে ও নিজের ঋণটা শোধ করার জন্য রিনাদির দোকানে এইভাবে পরিশ্রম করে গেছে। এবার এটার ভেতরে এটা অলৌকিক না সত্যিই ওটা অন্য কেউ, এটা আজও প্রশ্ন। এটা রিনাদির মুখেই আমার শোনা, রিনাদির নামটা যদিও বদলানো, কিন্তু তার মুখেই আমার শোনা গল্প। এবং রিনাদির দোকানে এখনো ওই মেয়েটির ছবি রিনাদি রেখে দিয়েছে শুধুমাত্র শ্রদ্ধা জানাবার জন্য, যে এটাও কখনো সম্ভব হতে পারে যে একজন এত বড় আত্মত্যাগ তার মৃত্যুর পরেও করছে, যে যেহেতু তার স্বামী তার কাছ থেকে ঋণ করেছে, সেই ঋণটা সে শোধ করে দেওয়ার চেষ্টা করলো তার মতন করে।
এটা ছিল আমার প্রথম গল্প। এটা গল্প না, এটা একদমই সত্যি ঘটনা। তো আমি জানি না আমি কতটা ভালোভাবে বলতে পারলাম, আমি ঠিক যা শুনেছি আমি সেটাই বললাম। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এই অবধি এই গল্পটা। আমি যে আরেকটা গল্প কি বলবো? আমি তো কাউকেই কিচ্ছু দেখতে পাচ্ছি না, না দেখতে পাচ্ছি কোনো কমেন্ট। যাই হোক, এগুলো আমাকে পরে শুনে নিতে হবে অ্যাডমিনদের কাছ থেকে কিভাবে কি করব। আমি নেক্সট আরেকটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, কারণ সত্যি কথাই আমি লাইভ নিয়ে এতটা তো জানি না, বুঝিও না। আর একটু শিখে টিকে তারপরে না হয় আরেকদিন আসা যাবে আরেকটু বলার জন্য। এর পরের গল্পটা না, আমি তো পোষ্যদের নিয়ে মানে বেশি থাকি, তো একটা 4 পেয়ের গল্প বলি। এই গল্পটাও আরেকটা অদ্ভুত গল্প, এটা একটা বাংলাদেশের গল্প। এটা আমার পিসি ঠাকুমার বাড়ির গল্প। একদম ছোট্ট করে এই গল্পটা বলি। এই আমার পিসি ঠাকুমা না মানে বাংলাদেশের ফরিদপুর জেলায় থাকতেন। তো পিসি ঠাকুমাদের যৌথ পরিবার, বেশ বিশাল বড় পরিবার। তখন বাংলাদেশের যেরকম হয় পরিবারগুলো, মানে নিজেদের ভাইরা তো মানে পিসি ঠাকুমার হাজব্যান্ডের যারা ভাইরা তারা তো একসাথে থাকতোই, তাদের কাকারা, তাদের জ্যাঠারা, এরাও একই বাড়ির ভেতরে থাকতো। মানে বিশাল বড় পরিবার, একটা পরিবারে নাকি 176 জন লোক ছিল। তো এই একটা বিশাল পরিবার, এরকম নাকি আরো অনেক ওই রকম পরিবার ওই সময় ছিল, সবাই একসাথে থাকতো। তার আশেপাশে আবার থাকতো মামারা, পিসিরা, এরাও আবার থাকতো। অনেকে কাছাকাছি কাছাকাছি বিয়ে হয়েছে, বা কেউ বিয়ের পরেও কাছাকাছি কাজকর্মের সূত্রে এসে থাকতো। কেউ আবার এখানকারই যে পিসি ঠাকুমাদের যে জমি জায়গা ছিল সেইখানে হয়তো কেউ জমি জায়গার দেখাশোনা করতো। এইসব কারণে সবাই একটা বিশাল বড় মানে পরিবার। তো এই পিসি ঠাকুমার দের বাড়িতে একটা কুকুর ছিল। কুকুরটার নাম ছিল গোবরা। গোবরা ছিল বিশাল বড় সড়ো একটা কুকুর, দেশি কুকুর, কিন্তু কিন্তু বিশাল বড় সড়ো ধরনের কুকুর। মানে যেরকম আমরা জার্মান শেফার্ড কুকুরদের দেখি ওই রকম সাইজের, প্রায় বড়, মানে লম্বায় সে ওরকম বড় উঁচু এরকম একটা কুকুর ছিল। তো এই গোবরা যথারীতি ওখানে থাকতো, বড় হয়েছিল। তারপরে একটা সময় সে মারাও যায়। কিন্তু সে ছিল পিসি ঠাকুমার হাজব্যান্ডের খুব প্রিয় কুকুর। এই গোবরাকে নাকি ওনার হাজব্যান্ড মাঝে মাঝেই দেখতে পেতেন, আর কেউ কিন্তু দেখতে পেত না। কিন্তু গোবরাকে নাকি ওই পিসি ঠাকুমার হাজব্যান্ড সবসময় দেখতে পেতেন। মানে কিছু হলেই গোবরার সাথে এমনি নর্মাল অবস্থাতে, যখন গোবরা বেঁচে ছিল তখনও উনি যেরকম ভাবে কথা বলতেন, মাঝে মাঝে দাওয়ায় বসে, ওদের দাওয়া বলতো, অনেক ফাঁকা জায়গা আর কি, উঠোনটাকে দাওয়া বলতো, দাওয়ায় বসে মাঝে মাঝেই পিসি ঠাকুমার হাজব্যান্ড তামাক খেতে খেতে, কিরে গোবরা আজকে আবার এসেছিস, কিরে মন টিকছে না আমাকে ছাড়া, আরে দাঁড়া আমিও তো যাব একদিন, অপেক্ষা কর আমার জন্য, এই সমস্ত নাকি বলতেন টলতেন। তা লোকে ভাবতো যে যেরকম আমরাও শুনি অনেক সময়, এই কুকুর বেড়ালের সাথে থাকতে থাকতে মাথাটা গেছে। তো যাই হোক, উনি দেখতেন, কি দেখতেন সে উনিই জানেন, কিন্তু মাঝে মাঝে উনি গল্প কথা করতেন। এবার হচ্ছে আসল ঘটনাটা, এই পিসি ঠাকুমার খুড়তুতো ননদের বিয়ে। পিসি ঠাকুমার খুড়তুতো ননদের বিয়ে হয়েছে ফরিদপুরেরই অন্য আরেকটা মানে গ্রামে। যে গ্রামে মানে কাশিয়ানি বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামে পিসি ঠাকুমারা থাকতেন। আর আরেকটা কোনো একটা গ্রাম, সেই গ্রামে বিয়ে হয়েছে। এবার বিয়ের পরে বউ ভাতে সবাই যাবে, মানে কেউ বাদ যাওয়ার ব্যাপার নেই, তখনকার দিনে তো ওরকম ব্যাপার ছিল।
যে সবাই যাবে। তো পিসি ঠাকুমার মেয়ের সেদিনকে ধুম জ্বর। এবার পিসি ঠাকুমা তাই যেতে পারবে না, আর সবাই মোটামুটি যাবে। আর থাকার মধ্যে মনে হয় ও মানে ওই মেয়েটির মাটা কেউ থাকবে, মানে কয়েকজন মানে থাকবে যারা, তারা সবাই প্রায় মহিলা থাকবে। আর বাদ বাকিরা যাবে, বেশি দূর নয়, মানে যাবে গিয়ে নেমন্তন্ন টেমন্তন্ন খেয়ে সেই রাত্রেই ফিরে আসতে পারবে। হয়তো ওই রাত্রি একটু বেশি হবে, রাত্রি 2-3টে এরকম হবে, কিন্তু ফিরে আসতে পারবে। তো এদের অবস্থা কিছু খারাপ ছিল না, এরা গরুর গাড়ি টাড়ি ভাড়া টাড়া করে বেশ হই হই করে একটু বেলা থাকতে থাকতেই সব রওনা হয়েছে, যেহেতু যেতে হবে। মানে মানে সকালে ওই খাওয়া দাওয়া করে 11টার সময় সব রওনা হয়েছে, বিশাল তত্ত্ব টত্ত্ব নিয়ে মেয়ের বউ ভাতে। তো আর চারপাশে তো সব আত্মীয়রাই থাকে, কেউ না কেউ সব বাড়িতেই তো একজন দুজন করে থাকবে। তো যাই হোক, মোটামুটি বেশিরভাগ লোকই গেছে, কয়েকটা লোক আর কি আছে। এবার পিসি ঠাকুমাদের যে বাড়িটা ছিল, সেই বাড়িটা বিশাল জায়গার উপর ছিল। তো এবার একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির দূরত্ব মোটামুটি ভালোই ছিল, মানে একদম গায়ে গায়ে বাড়িগুলো ছিল না, মানে বেশ ফাঁকা ফাঁকা বাড়িগুলো ছিল। পিসি ঠাকুমারা যে বাড়িটায় থাকতো সেটা ছিল একটু দোতলা বাড়ি। এবার সেই দোতলা বাড়ির নিচে গেট টেট সব ছিল। তো যাই হোক, ওই মানে পিসি ঠাকুমার হাজব্যান্ড বলছে যে, পিসি ঠাকুমার নাম ধরে, আমার পিসি ঠাকুমার নাম ছিল কমলা। তো এটা আমি নামটাই বলছি যেহেতু আমার পরিবারের গল্প। তো বলছে পিসি ঠাকুমার হাজব্যান্ড বলছে, কমলা, আর মানে মেয়ের নাম ছিল ফেলি, ফেলি রে নিয়ে তুই 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 করে বলতো, ফেলি রে নিয়ে তুই সাবধানে থাকিস, আমরা তাড়াতাড়ি চলে আসবো, দৌড় টোর দিয়া থাকবি, হ্যাঁ দৌড় টোর দিয়া থাকবি, কেউ ডাকলে কিন্তু দৌড় খুলিস না। তো পিসি ঠাকুমা শুনেছে, আর মেয়ের জ্বর, ওষুধপত্র সকালবেলায় এসে কবিরাজ দেখেও গেছে, দিয়ে টিয়ে গেছে, বলেছে আজকের মতন কোনো আর অসুবিধা হবে না, কালকে সকালে এসে আবার দেখবে। সুতরাং সেরকম কোনো ভয়েরও বিষয় নেই। আর কবিরাজ বলেও গেছে যে খুব ভয়ের কিছু নেই, তাহলে অন্তত পক্ষে পিসি ঠাকুমার হাজব্যান্ড থেকে যেতেন। তো এই করে সবাই তো গেছে বেশ। এইবার ওই দিনই কি হয়েছে, যে বাড়িতে লোকজন নেই জানতে পেরেছে গ্রামের অন্যান্য লোকেরা। তো 4-5 জন চোর হোক ডাকাত হোক যেই হোক, পিসি ঠাকুমার বাড়ির পাঁচিল টপকে বা বেড়া টপকে তারা ভেতরে ঢুকেছে। ঢুকে সদরের দরজা যে ভেঙেছে সেই আওয়াজ পিসি ঠাকুমা পেয়েছে, বুঝতেও পেরেছে। বুঝতে পেরে এবার ভয়ও পেয়েছে। ভয় পেয়ে এবার যে ডাকবে, সবাইকে যে ডাকবে, পিসি ঠাকুমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। এবার পিসি ঠাকুমা কি করেছে, মেয়েকে নিয়ে ঘরের ভেতরে অনেক বড় বড় জালা ছিল, জালার মধ্যে সব চাল ভর্তি ছিল। তো সেই জালাগুলোকে কোনো রকমে টেনে টেনে সরিয়ে, মানে একটু সাইড করে করে তার পেছনে গিয়ে মেয়েকে নিয়ে লুকিয়ে বসে রয়েছে, যে চোর আসুক ডাকাত আসুক যা খুশি করুক, আমাদের যেন ধরতে না পারে, যা খুশি নিয়ে যাক, আমাকে আর আমার মেয়েকে যেন প্রাণে না মেরে ফেলে। মেয়ের মুখ টুক বন্ধ করে চাপা টাপা দিয়ে নিয়ে বসে আছে। তো পিসি ঠাকুমার এমতো অবস্থায় হঠাৎ করে নিচ থেকে প্রচন্ড জোরে কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছে, এবং পিসি ঠাকুমা সেটা বুঝতে পারছে যে এটা হচ্ছে ওই কোবরার গলার আওয়াজ। কারণ আমরা যারা কুকুর পুষি তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি গলার আওয়াজ প্রত্যেকটা কুকুরের চিনতে পারি, প্রত্যেকটা বেড়ালের গলার আওয়াজ, প্রত্যেকটা কুকুরের গলার আওয়াজ আমরা কিন্তু চিনতে পারি, যে এটা এ ডাকছে, এটা এ ডাকছে। 15টা-20টা কুকুর থাকলেও আমরা আইডেন্টিফাই করতে পারি, যে কোনটা কোন কুকুরটা ডাকছে। তো পিসি ঠাকুমা এটা বুঝতেই পেরেছে যে ওইটা হচ্ছে কোবরার গলার আওয়াজ। এবার প্রচন্ড ধস্তাধস্তি, হাউ হাউ মাও মাও নিচে চিৎকার চলছে। পিসি ঠাকুমা ভাবছে যে কোবরা আসবে কোথা থেকে, কোবরা তো নেই, আর কি জানি আমি কি কানের ভুল শুনছি। তো যাই হোক, এরকম ভাবে প্রায় ঘন্টাখানেক ধরে চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তি সমস্ত কিছু চলছে।
কিন্তু কেউ আর ওপরে উঠে আসেনি, উপরে উঠে আসছে না। তো এইরকম ঘন্টাখানেক চিৎকার চেঁচামেচির পরে সমস্ত মানে স্তব্ধ হয়ে গেছে। পিসি ঠাকুমার আর সাহস হয়নি ওই জালার পেছন থেকে বেরোবার। আর এরাও যে কোনো কারণেই হোক রাতের মধ্যে আর ফিরে আসতে পারেনি। যখন ফিরে এসেছে তখন প্রায় ভোর ভোর, প্রায় 5টা বাজে। তখন সবাই এক এক করে গরুর গাড়ি থেকে এসে নামছে। নেমে এসে দেখছে যে এরকম সদরের দরজা ভাঙা, আর একটি মাত্র মানুষ ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে মৃত, তার গলার কাছটা কেউ যেন কামড়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলেছে এবং তাতে দাঁত বসানো পুরো বোঝা যাচ্ছে। তো সেই সময় মনে হয় থানা পুলিশ ওই রকম ছিল না, কিছু ওই কীরকম বলবো হাবিলদার টাবিলদার গোছের কিছু ছিল, তাদেরকে ডেকে আনা হয়েছে। আনার পরে ওই যে ঘটনাগুলো বলা হয়েছে তাতে স্বাভাবিকভাবেই সবাই বুঝেছে যে পিসি ঠাকুমার পক্ষে ওই ডাকাত বা চোর যেই হোক তাকে মেরে ফেলা পিসি ঠাকুমার কম্য নয়। আর ওই রকম দাঁত বসিয়ে পিসি ঠাকুমার কাছে কিছু অস্ত্র নেই যা দিয়ে সে মেরে ফেলতে পারবে। তো এটাও সেই একমাত্র ওপরালাই জানে যে সেদিনকে কে এসেছিল এবং কিভাবে পিসি ঠাকুমাদের ওই বিপদ থেকে রক্ষা করেছিল। এই ছিল হচ্ছে আমার আজকের দ্বিতীয় গল্প, এবং এর সাথেই আজকে আমি আমার লাইভ শেষ করব, কারণ সব গল্প তো একদিনে বলার নয়, আর কতটা সময় হয়েছে আমি সেটাও বুঝতে পারছি না। তো ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থাকলেন এবং পরে যারা আমার রেকর্ডেড লাইভ শুনবেন। আর সব থেকে বড় কথা, সামনে হোলি, আমি একটি মেসেজ দিতে চাই এই লাইভ থেকে। আপনারা সবাই খুব আনন্দ করে দোল খেলুন, খুব মজা করুন, কিন্তু রাস্তার কোনো পশু পাখি কোনো অবলার গায়ে দয়া করে রং দেবেন না। রং ওদের জন্য অত্যন্ত ক্ষতিকর, আবিরও ওদের জন্য ক্ষতিকর, কেননা ওরা জিভ দিয়ে চেটে সেগুলো পরিষ্কার করে। সেই কারণে কখনোই ওদের গায়ে রং দেবেন না, আবির দেবেন না। এবং এটা আরও একটি আপনাদের জন্য ইনফরমেশন যে ওদের গায়ে কোনো রকম রং দেওয়া কিন্তু দণ্ডনীয় অপরাধ। যদি কোনো পশুপ্রেমী সংস্থা বা কোনো পশুপ্রেমী পুলিশের কাছে এই ইনফরমেশনটি করে যে কে ওদের গায়ে রং দিয়েছে, তার কিন্তু জেল এবং জরিমানা দুই হতে পারে। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আশেপাশে যদি সত্যিই এরকম কেউ অবলাদের গায়ে রং দেওয়ার চেষ্টা করে, আপনারা আপনাদের প্রশাসনের সাহায্য নিন। দরকার হলে আগে থেকে প্রশাসনের সাথে একটু কথা বলে আসুন, যাতে তারা সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করে ওই দিন। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পশু পাখি প্রকৃতিকে রক্ষা করবেন। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.